বাংলাদেশের পোশাক শ্রমিকদের সংগ্রাম তো বহু পুরনো, কিন্তু এবারের আন্দোলনটা যেন একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? ঠিক কি ঘটছে? আজকের এই আলোচনায় আমরা এর পেছনের মূল কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন গভীরে যাওয়া যাক। সত্যি বলতে এই একটা কথাই যেন পুরো পরিস্থিতির সারমর্ম। দেখুন, সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্য সেটা আর বদলায় না। দশকের পর দশক ধরে শোষণ আর বঞ্চনার ছবিটা প্রায় একই রকম থেকে গেছে, আর এটাই হচ্ছে সেই কঠিন সত্যিটা। তো সবার আগে যে প্রশ্নটা আসে, আন্দোলনটা আসলে কেন ছড়াচ্ছে? কেন এবারের ঢেউটা এত তীব্র? কেনই বা শিল্পাঞ্চলগুলোতে এত দ্রুত এটা ছড়িয়ে পড়ছে? মানে দশকের পর দশক ধরেই তো খুব জমছিল, তাই না? কিন্তু হঠাৎ করে এখন এমন কি হলো যে শ্রমিকরা আবার রাস্তায় নামতে বাধ্য হলো? এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার হলো, আশুলিয়া বা গাজীপুরের মতো জায়গাগুলোতে যে বিক্ষোভ হচ্ছে তার মূলে কিন্তু কোনো বড়সড় রাজনৈতিক দাবি নেই। তাদের দাবিগুলো শুনলে অবাক হতে হয়, একদমই মৌলিক। যেমন পুরুষ শ্রমিকদের নিয়োগ বাড়াতে হবে, চাকরির একটা নিশ্চয়তা দিতে হবে, উৎপাদনের যে অসম্ভব চাপ সেটা কমাতে হবে, আর যখন তখন খেয়াল খুশি মতো ছাঁটাই বন্ধ করতে হবে। মানে এগুলো তো আসলে বেঁচে থাকার অধিকারের দাবি। আর এই সবগুলো দাবির একদম কেন্দ্রে যদি তাকানো যায়, তাহলে আমরা দেখব মজুরি নিয়ে একটা অসম লড়াই চলছে। আর সত্যি বলতে এটাই সেই স্ফুলিঙ্গ যা শ্রমিকদের জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। একবার ভাবুন তো, এখনকার বাজারে সব কিছুর দাম কেমন আকাশ ছোঁয়া। তো শ্রমিকরা সব কিছু হিসাব করে তাদের টিকে থাকার জন্য ন্যূনতম মজুরি চেয়েছিল 23,000 টাকা। এটা কিন্তু কোনো বিলাসিতা করার জন্য না, একদমই না, শুধু দিন শেষে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে হলোটা কি? তাদের দাবির প্রায় অর্ধেক, মাত্র 12,500 টাকা ন্যূনতম মজুরি হিসাবে ঠিক করা হলো। একবার চিন্তা করুন, চাওয়া হয়েছিল 23,000 আর পাওয়া গেল 12,500। এই যে প্রয়োজন আর প্রাপ্তির মধ্যে একটা বিশাল ফারাক, এটাই কিন্তু তাদের হতাশা আর ক্ষোভকে একেবারে চরমে নিয়ে গেছে। পরিস্থিতিটা কিন্তু আরও জটিল। দেখুন, একদিকে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, আর অন্যদিকে কি হচ্ছে, ডলারের দাম 86 টাকা থেকে বেড়ে 120 টাকা হয়ে গেছে। তার মানে মালিকরা কিন্তু প্রতি ডলারে অতিরিক্ত 36 টাকা করে বেশি আয় করছেন। এই যে একটা ভয়ঙ্কর বৈষম্য, এটাই শ্রমিকদের মনে প্রশ্ন তৈরি করেছে, মালিকের লাভ যদি বাড়ে তাহলে আমাদের মজুরি বাড়বে না কেন? প্রশ্নটা তো খুবই যৌক্তিক, তাই না? তো প্রশ্ন হলো, এই রকম একটা বৈষম্য দিনের পর দিন টিকে থাকে কিভাবে? এর উত্তরটা কিন্তু কারখানার ভেতরে নেই, আছে বাইরে, একটা শক্তিশালী সরকার মালিক চক্রের মধ্যে। আর এই চক্রের কারণেই দেখবেন দমন পীড়নের ইতিহাসটা বারবার ফিরে আসে। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। 2006 সাল, তখন ছিল বিএনপি জামায়াত জোট সরকার। বড় শ্রমিক বিদ্রোহ হলো, আর তার জবাব দেয়া হলো গুলি, গ্রেফতার আর ছাঁটাই দিয়ে। আচ্ছা, এবার চলে আসুন 2023-24 সালে। এখন আওয়ামী লীগ সরকার। মজুরির দাবিতে আন্দোলন হলো, আর সেই একই ধরনের সহিংস দমন পীড়ন। মানে শাসক দল বদলাচ্ছে, কিন্তু শ্রমিকদের দাবি দমনের চিত্রটা একদমই বদলাচ্ছে না। প্রতিবাদের জবাব যেন সবসময়ই একটাই, সহিংসতা। ক্ষমতার কাঠামোটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, তাদের রাজনৈতিক ক্ষমতা প্রচুর। অন্যদিকে শ্রমিকদের জন্য যে ট্রেড ইউনিয়নগুলো আছে তার বেশিরভাগই নাকি মালিকদের নিয়ন্ত্রণে। তাহলে শ্রমিকদের কথা বলবে কে? আর এর পরেও যদি কোনো শ্রমিক সাহস করে প্রতিবাদ করে, তাহলে তাকে একটা ডেটাবেজে কালো তালিকাভুক্ত করে দেওয়া হয়। এর মানে কি? এর মানে হলো তার রুটিরুজির পথটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। আর যখনই শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে একটু সোচ্চার হয়, তখনই দেখবেন একটা পুরনো কৌশল ব্যবহার করা হয়। মূল সমস্যা থেকে সবার মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য সামনে নিয়ে আসা হয় ষড়যন্ত্র তত্ত্ব। বলা হয় এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই কথাটা আগেও বলা হতো, এখনও বলা হচ্ছে। তবে এই সবকিছুর ভিড়ে একটা একদম নতুন ধরনের সামাজিক সংকট তৈরি হচ্ছে। আর এই সংকটটা আসছে এই শিল্পের নিয়োগ প্রক্রিয়া থেকে, যা কিনা পারিবারিক আর সামাজিক জীবনে মারাত্মক অস্থিরতা তৈরি করছে। ব্যাপারটা হলো, কারখানার কিছু নির্দিষ্ট বিভাগে, যেমন ধরুন সুইং সেকশনে, মালিকদের একটা পরিষ্কার পক্ষপাতিত্ব দেখা যায়। তারা পুরুষ আবেদনকারীদের চেয়ে নারী শ্রমিকদেরকেই নিয়োগ দিতে বেশি পছন্দ করেন। এখন আপাত দৃষ্টিতে এটাকে একটা সাধারণ নিয়োগনীতি মনে হতে পারে, কিন্তু এর ভেতর থেকেই একটা বড় সামাজিক সমস্যার জন্ম হচ্ছে। আর এর ফলাফল বেশ ভয়ঙ্কর। প্রচুর পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়ছে, আর তখন তারা তাদের স্ত্রীদের সামান্য আয়ের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে। এতে কি হচ্ছে? একদিকে পারিবারিক কলহ বাড়ছে, অশান্তি বাড়ছে, অন্যদিকে পুরুষরা ঘরের কাজ করতে বাধ্য হচ্ছে, যেটা তারা নিজেদের জন্য অসম্মানজনক বলে মনে করে।
সব মিলিয়ে তাদের মধ্যে একটা তীব্র হতাশা আর ক্ষোভ তৈরি হচ্ছে। এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই সংগ্রামের একটা মানবিক দিকও আছে, একটা বিরাট মূল্য দিতে হচ্ছে। তো এই অচলাবস্থা থেকে মুক্তির পথটাই বা কি? চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। এই আন্দোলন কিন্তু শুধু কিছু সংখ্যা বা পরিসংখ্যানের গল্প না, এর পেছনে আছে জলজান্ত মানুষের জীবন। কাউসার, রোকেয়া বেগম, চম্পা খাতুন, এরা শুধু এক একটা নাম নয়, এরা সেই শ্রমিক যারা নিজেদের অধিকার চাইতে গিয়ে জীবন হারিয়েছেন। এই যে মানবিক মূল্য, এটা ভুলে যাওয়ার মতো না। তাহলে মুক্তির পথটা কি? একটা নতুন ন্যায্য ব্যবস্থার জন্যে কিছু সুনির্দিষ্ট দাবি কিন্তু উঠছে, যেমন কারখানায় নিয়োগে লিঙ্গ সমতা আনতে হবে, আসল জীবনযাত্রার খরচের সাথে মিলিয়ে ন্যায্য মজুরি ঠিক করতে হবে, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, আর হ্যাঁ, উৎপাদনের চাপ কমিয়ে খেয়াল খুশিমতো ছাঁটাই বন্ধ করে কর্মক্ষেত্রে একটা মর্যাদার পরিবেশ তৈরি করতে হবে। আর অবশ্যই চাকরির নিরাপত্তা আর ওই কালো তালিকা বাতিল করতে হবে। কার্ল মার্কস একসময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে শ্রমিকরা যখন নিজেদের দাবি দেওয়া আদায়ে সোচ্চার হবে, তখনই নাকি পুঁজিবাদের ভিত কেঁপে উঠবে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের এই সংগ্রামকে যদি আমরা দেখি, তাহলে মনে হয় তাদের লড়াইটা শুধু মজুরির জন্য নয়, এটা যেন শ্রম আর পুঁজির মধ্যে যে চিরন্তন দ্বন্দ্ব, তারই একটা আধুনিক রূপ। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, পোশাক শ্রমিকদের এই সংগ্রাম, এটা কি শুধু তাদের নিজেদের মুক্তির লড়াই, নাকি এর ভেতরে পুরো নিপীড়িত সমাজের মুক্তির কোনো সম্ভাবনাও লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।